আজ আমরা শুনব ভৃগু বংশ ও দেবী পুলোমার কাহিনী। শৌনক মুনি বললেন, বৎস সুতনন্দন, তোমার পিতা মহর্ষি বেদব্যাসের কাছ থেকে সমস্ত পুরাণ অধ্যয়ন করেছিলেন এবং তুমি তোমার পিতার কাছ থেকে তা গভীরভাবে শিখেছ। আমি তোমার পিতার মুখে শুনেছি যে পুরাণে বহু অলৌকিক ঘটনা ও প্রাচীন বংশের বিবরণ রয়েছে। তাই আজ আমি তোমার মুখ থেকে প্রথমে ভৃগু বংশের কাহিনী শুনতে চাই। তুমি আমাদের তা বিস্তারিতভাবে বলো। মহর্ষি শৌনকের আদেশ গ্রহণ করে সুতনন্দন উগ্রসভা বললেন, ভৃগু বংশ হলো এমন এক বংশ যা দেবতা ও ঋষিদের কাছে অত্যন্ত পূজনীয়। ভৃগু বংশের সদস্যদের ভার্গব বলা হয়। এই বংশ হিন্দু পুরাণে এক বিশিষ্ট ঋষি বংশ হিসেবে পরিচিত, যার সদস্যরা জ্ঞান, তপস্যা ও আধ্যাত্মিক শক্তির জন্য বিখ্যাত হয়ে রয়েছেন। এই বংশের প্রতিষ্ঠাতা মহর্ষি ভৃগু ছিলেন ব্রহ্মার মানসপুত্র এবং জ্যোতিষশাস্ত্রে প্রথম প্রণেতা বলে বিবেচিত হন। তার রচিত ভৃগু সংহিতা, যা জ্যোতিষশাস্ত্রের একটি প্রাচীন গ্রন্থ। তার বংশধরদের মধ্যে যমদগ্নি, পরশুরাম, শুক্রাচার্য এবং চবন, যারা হিন্দু ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে যুক্ত। প্রিয় দর্শক, পুরাণে বলা আছে যে ভৃগু ব্রহ্মার ত্বক থেকে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মহাভারত বলছে ভৃগু অগ্নি থেকে জন্মগ্রহণ করেছিলেন। বলা হয় স্বয়ম্ভু ব্রহ্মা বরুণের যজ্ঞ করছিলেন এবং সেই যজ্ঞের অগ্নি থেকে মহর্ষি ভৃগু জন্মগ্রহণ করেন। ভৃগুর এই জন্মবৃত্তান্ত আমরা পরের কোনো এক ভিডিওতে বলবো, এই জন্য আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই ভৃগুমুনির দুইবার জন্মের ফলে দুটি পৃথক বংশের সৃষ্টি হয়। যেহেতু মহাভারতে তার দ্বিতীয় জন্মের কথাটা বলা আছে, তাই সেই পরিবার নিয়েই আজ আমরা আলোচনা করব। ইতিমধ্যে মহর্ষি শৌনক বললেন, হে সুতনন্দন, কেমন করে ভৃগুনন্দন চবন এই নামে প্রসিদ্ধ হলেন তা বিস্তারিতভাবে আমাদের বলো। উগ্রসভা সতী বললেন, ভৃগুর অনেক সন্তান ছিলেন, তাদের মধ্যে চবন ছিলেন তার প্রিয় সন্তান। চবনের পুত্র প্রমতি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তার ঔরসে ঘিতাচির গর্ভ থেকে জন্মগ্রহণ করেন রুরু। এই রুরুর ঔরসে প্রমোদ বরার গর্ভে জন্ম নেয় শৌনক, যিনি ছিলেন ঋষি শৌনকের পূর্বপুরুষ। সম্মানিত শ্রোতা, এই সংযোগই হয়তো শৌনককে ভৃগু এবং তার বংশধরদের গল্প শোনার জন্য বিশেষভাবে আগ্রহী করে তুলেছিল। তো যাই হোক, ভৃগু বংশের নাম শোনা মাত্রই পণ্ডিতেরা টানটান হয়ে বসলেন। উগ্রসভা সতী বলতে আরম্ভ করলেন, মহাত্মা ভৃগুর স্ত্রী পুলোমা ছিলেন তার অত্যন্ত প্রিয় ধর্মপরায়ণ পত্নী। মহর্ষির আশীর্বাদে তিনি গর্ভধারণ করেছিলেন। প্রিয় দর্শক, এখানে আশীর্বাদ বলতে সাধারণত আমরা যা বুঝি তা কিন্তু নয়। এটা বোঝায় তাদের মধ্যে দাম্পত্য সম্পর্কে ঘনিষ্ঠতা, যার ফলে পুলোমা গর্ভধারণ করে। মহর্ষি ভৃগু একদিন গর্ভবতী স্ত্রী পুলোমাকে আশ্রমে রেখে বেরিয়েছিলেন নদীতে স্নান করার জন্য। ব্রাহ্মণ মানুষ, স্নানে একটু সময় লাগে। সন্ধ্যা আহ্নিক, সূর্য প্রণাম আর অবগাহন করতে যে সময় লাগে, সেই সময় খুব একটা কম নয়, সেটা কিন্তু ভালোই সময়। তো এরই মধ্যে একটা রাক্ষস এসে পৌঁছালেন ভৃগুর আশ্রমে। ভৃগুর সুন্দরী স্ত্রীটিকে দেখে রাক্ষসের মন বড় পুলক হলো, বেশ কামাবেশও হলো। লক্ষণীয় ব্যাপার হলো, এই রাক্ষসের নামও পুলোমা। এখানে রাক্ষসদের নিয়ে একটা ভ্রান্তি ভাঙা দরকার। আসলে রাক্ষস শব্দটা শুনলেই আমরা অনেকেই ভয়ঙ্কর দেখতে, গোঁফওয়ালা, বড় বড় দাঁতওয়ালা এবং হাহা ধ্বনি করা বিশাল আকৃতির জীব কল্পনা করি, কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণা ভুল। রাক্ষসেরা দেবতাদেরই বৈমাত্রীয় ভাই। তাদের পিতা ছিলেন একজনই, মহর্ষি কাশ্যপ। তারা সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন এবং বেদ, বেদাঙ্গ ও ব্যাকরণের জ্ঞানেও তারা অত্যন্ত উন্নত ছিল। শুধু তাই নয়, দেবতাদের তুলনায় রাক্ষসেরা অনেক ক্ষেত্রেই দক্ষতায় এগিয়ে ছিলেন। ইঞ্জিনিয়ারিং এবং শিল্পকলা চর্চায় তাদের তুলনা মেলা ভার। উদাহরণস্বরূপ বলা যেতে পারে রাবণের স্বর্ণলঙ্কা, যা নির্মাণশৈলীর এক অতুলনীয় নিদর্শন। ময়দানবের তৈরি ইন্দ্রপ্রস্থ নগরী এবং ত্রিপুর দুর্গ, যা আজও রাক্ষসদের অসাধারণ শিল্পসত্তার সাক্ষী। এই রাক্ষসরা কিন্তু কেউই এমন ভয়ঙ্কর ছিলেন না। বেশিরভাগ রাক্ষস ছিলেন সুপুরুষ এবং ব্যক্তিত্বে আকর্ষণীয়।
রাক্ষসদের অসাধারণ গুণাবলী থাকা সত্ত্বেও তাদের কিছু প্রকৃতিগত দোষ তাদের রাক্ষস বলে পরিচিত করেছে। প্রধানত তাদের ভেতরে ষড়রিপু, বিশেষত কাম এবং ক্রোধ এতটাই প্রবল ছিল যে নিজেদের সংযম রাখতে পারতেন না। এই প্রবল রিপুগুলোই তাদের প্রকৃতিকে রাক্ষস বানিয়ে তুলেছিল। তবে ভাবুন তো, দেবতা রাক্ষসের যতই সাত্ত্বিক বিরোধ থাক, তাদের মধ্যে এমনিতেই মিলটাই বেশি ছিল। বিয়ে থাওয়া, খাওয়া দাওয়া বা পরিবারগত সম্পর্ক তাদের মধ্যে খুব সাধারণ ঘটনা ছিল। এখন এই পুলোমা নামটি রাক্ষস বা দৈত্যকুলে বেশ প্রচলিত। তাই আমার মনে হয় মহর্ষি ভৃগু হয়তো রাক্ষস ঘরের কোনো এক পরমা সুন্দরী কন্যাকে বিয়ে করেছিলেন। পুলমা হয়তো রাক্ষসগুলোরই সন্তান ছিলেন। আসলে পুরাণে যত পুলোমার উল্লেখ পাওয়া গেছে তারা সবাই কোনো না কোনোভাবে রাক্ষস পরিবারের সদস্য। এই দৃষ্টিকোণ থেকে ভাবলে ভৃগুর স্ত্রী পুলোমা এবং রাক্ষস পুলোমার মধ্যে পূর্ব পরিচয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বরং পুরাণের ইঙ্গিত থেকে বোঝা যায় যে তাদের মধ্যে সত্যিই পূর্ব পরিচয় ছিল। তো যাই হোক, ভৃগুমুনি স্নান করতে গেছেন আর এই অবসরে রাক্ষস পুলোমা ঢুকে পড়লেন তার আশ্রমে। তার বেশ বাস বা চেহারার মধ্যে কোনো রাক্ষসেপনা ছিল না, কেননা সুন্দরী পুলোমা তাকে দেখে ভয়ও পাননি, লজ্জাও পাননি। বরং সেকালের আতিথ্যের আদর্শে থালাই করে বেশ কিছু ফলমূল খেতে দিয়ে ঘরে নেমন্তন্ন করলেন। রাক্ষস পুলোমা ভাবলেন এই সুযোগ, বাড়িতে ভৃগুমুনি নেই, এই অসামান্য রূপবতী ভৃগুপত্নীকে হরণ করে নিয়ে যাবেন তিনি। আজ থেকে ভৃগুপত্নীকে আপন বাহুডোরে পাবেন তিনি। এই চিন্তায় বড় খুশি হয়ে উঠলেন রাক্ষস পুলোমা। রাক্ষস পুলোমার মনে খুশি হওয়ার আরও একটা গোপন কারণ ছিল। সে পুলোমা দেবীকে অনেক আগে থেকেই চিনত, হয়তো সেই পুতুল খেলার বয়স থেকেই, কিংবা যেদিন পুলোমার শরীরে প্রথম যৌবনের আভাস দেখা দিল তখনই তিনি পুলোমাকে মনে মনে বরণ করেছিলেন। এই অনুপমা সুন্দরী হয়তো তা জানতেন, হয়তো বা জানতেন না, কিন্তু পুলোমার বাবা নিশ্চিত জানতেন যে রাক্ষস পুলোমা তার কন্যাকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান। তবুও পুলোমার পিতা সেই ভালোবাসা মেনে নেননি, তিনি তাদের একত্র হতে দেননি। এর দুটি কারণ হতে পারে। যদি পুলোমা রাক্ষস ঘরের মেয়ে হন তাহলে তার পিতা হয়তো আরও যোগ্য পাত্রের জন্য অপেক্ষা করছিলেন। আর যদি পুলোমা হন আর্য গোষ্ঠীর কন্যা, তবে একজন রাক্ষস অনার্য যুবকের সঙ্গে তার বিয়ে দেওয়াটা পিতার চোখে অনুচিত, শুদ্ধ তার বিরুদ্ধ। রাক্ষস পুলোমা কিন্তু এত কিছু বোঝেন না। তার মনে শুধু একটাই অভিযোগ, তার সঙ্গে বড় অন্যায় হয়েছে। সুন্দরী পুলোমার বাবা চুপি চুপি তার মেয়ের বিয়ে দিয়েছেন ভৃগুমুনির সঙ্গে। এই বিশ্বাসঘাতকতায় পুলোমা প্রচণ্ড রাগান্বিত এবং আহত। অনেক দিন পরে তিনি তার প্রথম প্রেম, তার যৌবনের প্রথম আকাঙ্ক্ষিত রমণীকে খুঁজে পেয়েছেন। কিন্তু এখনও কি তিনি হার মানবেন? কেবল বিয়ে হয়ে গেছে বলে কি তিনি ভালোবাসার দাবি ছেড়ে দেবেন? না, পুলোমা এত সহজে পিছিয়ে আসার মানুষ নন। সূচিবাই তার চরিত্রে নেই। তিনি সিদ্ধান্ত নিলেন যে করেই হোক ভৃগুপত্নী পুলোমাকে অপহরণ করবেনই। তার পুরনো প্রেমের অধিকার তিনি ছিনিয়ে নেবেন জোর করেই। ভৃগুর ঘরে পবিত্র হোমাগ্নি জ্বলছিল। নিষ্ঠাবান ব্রাহ্মণের ঘরে যজ্ঞের আগুন কখনো নেভানো হয় না। ঘরের মধ্যে প্রতিনিয়ত যে হোমাগ্নি জ্বলছে, সেই আগুন থেকে আগুন নিয়েই ব্রাহ্মণের অন্য যজ্ঞ প্রক্রিয়া চলে। ভৃগুপত্নীকে হরণ করার আগে সেই পবিত্র আগুনের দিকে রাক্ষসের চোখ পড়ল। আর্য গোষ্ঠীর চরম বিশ্বাসের প্রতীকী আগুনকেই সাক্ষী মেনে রাক্ষস বললেন, সত্যি করে বলো তো অগ্নি, এই সুন্দরী পুলোমা কার বউ? রাক্ষস রীতিমতো বৈদিক পদ্ধতিতে অগ্নিকে স্তুতি করে বললেন, তোমাকে না সবাই দেবতাদের মুখ বলে ডাকে, তা সেই মুখে সত্যি করে বলো তো পুলোমা আসলে কার বউ? আমি তো তাকে প্রথম আমার স্ত্রী রূপে বরণ করেছিলাম, কিন্তু এই রমণীর পিতা মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে বঞ্চিত করে একে ভৃগুর হাতে সম্পাদন করেছেন। পুলোমা অগ্নিকে অনুনয় করে বললেন, আচ্ছা তুমিই বলো অগ্নি, কাজটা কি ঠিক হলো? আচ্ছা সে যদি বা লুকিয়ে চুরিয়ে কোনো চক্রান্তে ভৃগুর স্ত্রীও হয়ে থাকে, তথাপি ন্যায্য তো সে আমারই স্ত্রী কিনা? তুমি সত্যি করে বলো। সেই যেদিন থেকে এর বাবা অন্যের হাতে দিয়ে দিয়েছেন আমারই বরণ করা বধূকে, সেই দিন থেকে মনে আমার আগুন জ্বলছে। তুমি জেনে রেখো অগ্নি, আজ আমি আর তাকে ছাড়ব না। আজকে তার আশ্রম থেকে তার স্ত্রীকে হরণ করব আমি। রাক্ষস পুলোমা যে বঞ্চিত হয়েছেন
সে কথা অগ্নি মনে মনে মানেন ঠিকই, কিন্তু এই যে ভৃগুমণি, আগুন থেকেই যার জন্ম, যিনি স্বয়ং বিষ্ণুর বুকে পদচিহ্নকে দিয়েছেন, সত্যি কথা বললে তার ক্রোধ থেকে নিস্তার পাবেন কি করে? এদিকে মিথ্যে কথা বলার ভয়, অন্যদিকে ভৃগুর অভিশাপ। অতএব দুই দিক রক্ষা করে অগ্নি বললেন, পুলমা, তুমিই যে আগে এই সুন্দরী পুলমাকে স্ত্রী হিসেবে বরণ করেছিলে সে কথা আমি জানি, কিন্তু বিধি অনুসারে মন্ত্রপাঠ করে তুমি তো এই মেয়েকে বিয়ে করনি। অন্যদিকে এই কন্যার পিতা পুলমাকে বৈদিক বিধি অনুসারে মন্ত্রপাঠ করে ভৃগুর হাতে সম্প্রদান করেছেন। আমি এও জানি পুলমার পিতার এখানে স্বার্থ ছিল। তিনি ভেবেছিলেন মেয়েকে ভৃগুর হাতে দিয়ে ভৃগুর কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন, এবং সেই আশাতেই তোমার হাতে তিনি মেয়ে দেননি। ভৃগু বৈদিক বিধি অনুসারে আমার উপস্থিতিতে আমার সামনে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন। তবে যেহেতু তুমি তাকে আগে চেয়েছিলে, বিচার অনুসারে তিনি তোমারও হতে পারেন। আমি কখনো মিথ্যা বলি না, কারণ মিথ্যা সর্বত্র উপেক্ষিত হয়। উগ্রসভা বললেন, যখন দুরাত্মা রাক্ষস অগ্নির কথা শুনে জানতে পারল যে পুলমা ভৃগুর পত্নী, এর প্রতি তারও অধিকার রয়েছে এবং তার সঙ্গে এক প্রকার অন্যায় হয়েছে, তখন সে বরাহ অর্থাৎ শূকরের রূপ ধারণ করে পুলমাকে অপহরণ করে বায়ুর বেগে চলতে শুরু করল। প্রিয় দর্শক, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। রাক্ষস পুলমা চাইলে জোর করেই ভৃগুর স্ত্রী পুলমাকে তুলে নিয়ে যেতে পারতেন। শক্তি তো তার কম ছিল না, কিন্তু তিনি সেটা করলেন না। বরং তিনি আগে অগ্নিদেবের কাছে গেলেন, কথা বললেন, আর একরকম অনুমতি নিয়েই পুলমাকে হরণ করলেন। কিন্তু কেন এমন করলেন তিনি? আমার মনে হয় এর পেছনে ছিল সামাজিক ও ধর্মীয় এক গভীর মানসিকতা। তখনকার আর্য সমাজে সত্য ও ধর্ম ছিল সবার ওপরে, আর অগ্নিকে ধরা হতো সত্যের সাক্ষী এবং দেবতাদের মুখ বলে। যে কথা অগ্নিকে সাক্ষী রেখে বলা হতো তা সমাজে অসীম গুরুত্ব পেত, সেটাই হতো চূড়ান্ত সত্য। তাই পুলমা রাক্ষস চেয়েছিলেন আগে অগ্নিদেবের মুখে শুনে নিতে পুলমা একসময় তার স্ত্রী ছিলেন কি না। তিনি চাইছিলেন তার কাজ যেন শুধু বল প্রয়োগে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের চোখে সেটা ন্যায়সঙ্গত ও বৈধ প্রমাণিত হোক। এই জন্যই অগ্নির কাছ থেকে তিনি একরকম সত্যের শংসাপত্র চেয়েছিলেন। আমরা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যা ভুল, যা অন্যায়, কিন্তু তখন নিজের মনকে শান্ত করতে বা দায় এড়াতে আমরা যুক্তির আশ্রয় নিই। নিজেকে বুঝিয়ে বলি, না 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 না, এটা তো ঠিকই করেছি। অন্যের কাছ থেকেও অনুমোদন চাই, যেন সেটাকে বৈধ প্রমাণ করতে পারি। আসলে এখানেই আমাদের মনোবিজ্ঞানের একটা বড় সত্য লুকিয়ে আছে। মানুষ যখন অন্যায় করে, তখন শুধু বাহ্যিকভাবে নয়, নিজের ভেতরেও সেই অন্যায়কে বৈধতা দেওয়ার চেষ্টা করে। এবং কোনো শক্তিশালী বা ধার্মিক কারো মুখ থেকে একটা হাঁ পাওয়াটাই তখন তাদের কাছে হয়ে ওঠে আত্মসান্ত্বনার হাতিয়ার। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। যদি আমাদের ভিডিও ভালো লাগে, তথ্যবহুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই প্লেলিস্ট ঘুরে আসবেন, কারণ সেখানে আপনারা মহাভারত শুরু থেকে শেষ পর্যন্ত সব বিস্তারে পাবেন। কোনো অংশ আমরা বাদ দিইনি। ধন্যবাদ।